তাহলে গত ক্লাসে আমরা রবার্ট ফ্রস্ট সম্পর্কে ধারণা পেলাম। তিনি আমেরিকান পোয়েট, তিনি আমেরিকার ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। তিনি একজন মডার্ন পোয়েট। মডার্ন পোয়েটদের কাজ কী বা মডার্ন পোয়েট কাদেরকে বলা হয়, আর রবার্ট ফ্রস্টের বৈশিষ্ট্য কী এটা জেনেছি। রবার্ট ফ্রস্ট লেখার যে স্টাইল সেটা বর্ণনা করেছি। এখন আমরা কবিতাটা পড়ব। ওকে, তাহলে কবিতায় কবি কি বলেছেন? কবিতায় কবি বলেছেন, Whose words these are, I think I know. His house is in the village, though he will not see me stopping here to watch his woods fill up with snow. এখানে কবি বলছেন হুজ উডস। উডস বলতে এখানে উডস বলছে, দেখো শব্দটা হলো উডস, শব্দটা উড না। উড মানে কাঠের টুকরা, কাঠের, দেখো কাঠের টুকরো, কাঠের টুকরো হলো উড। আর যখন উডস হয়, উডস মানে হলো বন, বন বা বন অথবা বনানি, বনানি, এটাকে উডস বলা হয়। তাহলে উনি বলছে হুজ উডস, কার বন, কার বন, দিজ আর এগুলো, আই থিঙ্ক আই নো, আমি মনে হয় চিনি। হিজ হাউস ইন দ্য ভিলেজ, দো, যদিও তার বাড়ি এই ভিলেজে, মানে যে এই উডের মালিক তিনি কোথায় বসবাস করেন, যেই গ্রামটা দিয়ে তিনি যাচ্ছেন, গল্পটাকে স্টপিং বাই স্নো ইভিনিং, একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছেন, সেখানে ওই ভিলেজটাকে বলছেন যে এই ভিলেজেই তার বসবাস। হি উইল নট সি মি স্টপিং হিয়ার, তিনি আমাকে দেখছেন না, স্টপিং হিয়ার এখানে থেমে, টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। ও তিনি আরও বলছেন না, এটা বলছে কি হি উইল নট সি মি, হ্যাঁ সে আমাকে দেখছে না, এবং সে মানে তিনি তার এই যে উডসটা যে স্নোতে ফিল আপ হয়ে আছে এটা তিনি দেখছেন না, মানে যিনি এটার মালিক তিনি এটার সৌন্দর্য অবলোকন করছেন না। বনটার মধ্যে যখন স্নো কি হয়েছে, আবৃত হয়ে গেছে, তখন একটা সৌন্দর্যের অবতারণা করেছে, এই সৌন্দর্যটা তিনি দেখছেন না, কিন্তু কবি এই সৌন্দর্যে মগ্ন হয়ে গেলেন, তিনি এটাতে আকৃষ্ট হলেন, কবি এই সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তিনি হচ্ছে বিভোর হয়ে তাকিয়ে আছেন কার দিকে, এই বনটার দিকে, বনের সৌন্দর্যের দিকে, বনটা এত সুন্দর। ওকে, এবং আরও সৌন্দর্য কি হলো, যোগ হলো যখন এটা এখানে স্নো হলো, কি হলো, এটা স্নো দ্বারা আবৃত হয়ে গেল, তখন অন্যরকম একটা সৌন্দর্যের অবতারণা করলো। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার স্টপ উইদাউট আ ফার্ম হাজ নিয়ার between the woods and frozen lake, the darkest evening of the year. কবি বলছেন মাই লিটল হর্স, তিনি হর্সের উপরে করে যাচ্ছেন। তোমাদের এই ইয়াটাতে নাই, এটাতে কিন্তু হর্সের পিকচারটা নাই, মূল যে ইয়াটা কি বলে, মূল যে পোয়েমটা ছিল আমরা পড়েছি, ওখানে কিন্তু কবি যেভাবে ডেপিকশন করেছেন, এখানে একটা হর্স আছে, কবি বসে আছেন, এক পাশে এক দাঁড়িয়ে বা বসে আছেন, ওই রকম একটা পিকচার ছিল। পিকচারটা থাকলে তোমরা রিয়েলাইজ করতে পারতে। তো কবি যাচ্ছেন কোথায়, কবি বোঝাচ্ছেন যে আমি যাচ্ছি একটা জায়গায় হর্সে করে, হ্যাঁ হর্সের উপরে। তো উনি যেতে যেতে হঠাৎ যখন এই বনটা দেখলেন, এত সুন্দর বন, তো তিনি আর কি করতে পারলেন না, হর্সের উপরে থাকতে পারলেন না, উনি আর যেতে পারলেন না, ওখানে থেমে গেলেন এবং হর্সের লাগাম ধরে টান দিয়ে তিনি থেমে গেলেন এবং এই বনটাকে একদম বিভোর হয়ে দেখছেন, একদম গভীরভাবে বনটা অবলোকন করছেন। তখন কি হলো, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার স্টপ উইদাউট আ ফার্মার্স নিয়ার বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। তখন কবি মনে মনে ভাবছেন, আমি যে এইভাবে এই যে বনটাকে এভাবে দেখছি, আমার ছোট্ট হর্সটা নিশ্চয়ই ভাবছে এটা কোয়ার, শব্দটা কি, কোয়ার, এখানে আমি দেখছি কোয়ার, কোয়ার মানে অদ্ভুত, স্ট্রেঞ্জ, অদ্ভুত,
সরি অদ্ভুত অদ্ভুত। তিনি বলছেন আমার ছোট্ট হর্সটা নিশ্চয়ই ভাবছে যে বিষয়টা খুবই অদ্ভুত। কী জন্য অদ্ভুত বলছে? টু স্টপ, থামা, উইদাউট আ ফার্ম হাজ নিয়ার। বলছে এরকম একটা, ও আরও বলছে বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। এরকম একটা ডার্কেস্ট ইভিনিং, তার মানে হচ্ছে শীতকাল, বোঝাচ্ছে শীতকাল। ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, তার মানে এইটা হচ্ছে শীতের সন্ধ্যা। এবং এটি শীতের সন্ধ্যাটা কেমন থাকে? ডার্কেস্ট থাকে, ওই ইয়েতে ফ্রস্ট মিস্ট দ্বারা আবৃত থাকে সন্ধ্যাটা। তো তো এরকম একটা সময়, এই সময়ে মানুষ কী করে, সন্ধ্যা হলে কী হয়, মানুষ যদি কখনো কোনো হয়, স্ট্রেঞ্জার হয় বা কোনো একজন ট্রেভেলার হন, তিনি কী করেন, সন্ধ্যার আগে একটা 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 আশ্রয়ে যাওয়া, একটা শেল্টারে যাওয়া, এটা তার কী থাকে, তার এই মাথায় থাকে। তখন তিনি তাড়াতাড়ি করে ওই লক্ষ্যে উনি পৌঁছানোর জন্য চেষ্টা করেন। তো তিনি সেখানে যাবেন, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আরও দ্রুত উনি ঘোড়াটাকে চালিয়ে উনি দ্রুত এই জায়গাগুলো ত্যাগ করে উনি একটা নিরাপদ জায়গায় যাবেন, সেটা হওয়া উচিত তার। কিন্তু তিনি কি করছেন, তিনি উল্টা এখানে থেমে বনটা দেখতেছেন। তো এটা কি হলো? তো এটা উনি ভাবছেন আমার ছোট্ট ঘোড়াটা মনে করতেছে এটা কি অদ্ভুত বিষয়, যে এমন একটা ফ্রোজেন লেক এবং উডসের মাঝখানে একটা জায়গা, এই জায়গা দিয়ে আমরা যাচ্ছি, এরকম একটা জায়গায় উনি এখানে থামার কি হলো? এটা কে ভাবছে? সরি, এটা হর্স ভাবছে। কে মনে করতেছেন? কবি মনে করতেছেন। হি গিভস হিজ হারনেস বেলস আ শেক। যখন কবি এটা ভাবলেন, এই সময় কি করলো, ওই হর্সটা একটা স্টুং করে একটা করলো, শেক দিল তার বেলটা বাজালো। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক। তো কেন বেলটা বাজালো? ঘোড়ার তো নিজে কথা বলতে পারে না, সে বেলটা বাজিয়ে বোঝালো কোনো কি সমস্যা হয়েছে, আমার কি কোনো ভুল হয়েছে, আপনি কেন থেমেছেন, আমার কি কোনো ভুল আছে, এটা দিয়ে সে বোঝাতে চেষ্টা করলো আমার কি কোনো ভুল হয়েছে, না আপনি কেন থেমেছেন। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইফট অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক। বলছে আরেকটা শব্দ কবি পেয়েছেন, সেটা হচ্ছে শোঁ শোঁ করে বাতাস যাচ্ছে, এবং এই বাতাসের সাথে সাথে ইজি উইন্ড বলছে, ইজি উইন্ড খুব শোঁ শোঁ করে হালকা সন্ধ্যাবেলা যে বাতাসটা যায়, ওই বাতাসের শব্দে যেন, বাতাসের সাথে ডাউনি ফ্লেকগুলো যেন ফ্রোজেন যে ইয়াগুলো আছে, ফ্রস্টগুলো আছে, এগুলো একটু একটু করে যেন ভাঙ্গার একটা শব্দ, আর শোঁ শোঁ করে বাতাসের শব্দ, এগুলো ওনার কানে আসলো, কবির কানে আসলো। আচ্ছা, এখন একদম লাস্ট স্টেঞ্জায় এসেছি আমরা। দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিস টু কিপ। বাট I have promised to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. এখানে কবি বলছেন দ্য উডস আর লাভলি। ওই যে এখন কবির একটু হলো, ভাবলো যে আমি তো অনেকক্ষণ ধরে দেখছি, কিন্তু বনটা সুন্দর এবং এটা খুবই ডার্ক ডিপ, অনেক সুন্দর দেখতে, তো ভালোই লাগছে, এখানে থাকতে ভালো লাগছে, মন চাচ্ছে না এই স্থানটা ত্যাগ করে যাই, সারাক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে বনটা দেখতে ইচ্ছে করছে। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমার তো কিছু আছে, কমিটমেন্ট আছে আমার জীবনের প্রতি, বা আমার কিছু কমিটমেন্ট আছে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এখন রাতে ঘুমানোর আগে তো আমাকে অনেক দূর পাড়ি দিয়ে কি একটা নিরাপদ জায়গায় যেতে হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং ঘুমানোর আগে আমাকে কি অনেক দূর পথ পাড়ি দিতে হবে। তার মানে কবির গন্তব্য অনেক দূরে, সেখানে পৌঁছা এখনও বাকি আছে, এখানে থেমে থাকলে চলবে না। থেমে এরকম সৌন্দর্যে অবগাহন করে, একটা সৌন্দর্যে গা ভাসিয়ে দিয়ে কবি যেখানে যাচ্ছিলেন সেই গন্তব্যে যদি না যান, তাহলে কি তিনি যে পৌঁছতে পারবে না, তার সমস্যা হতে পারে, তাই না? তাহলে আমরা কবিতাটা পড়লাম, কবিতাটার যা পড়লাম এটা আমি সারফেস মিনিংটা জানলাম। আমি বলছিলাম যে সারফেস মিনিং, কবিতার একটা সারফেস মিনিং থাকে, বা একটা স্টোরি সারফেস মিনিং, মানে আমি পড়ে যা বুঝলাম।
যা বুঝছি কি বুঝছি, আমরা বুঝছি কবি যাচ্ছেন একটা জায়গায়, যাওয়ার সময় কবি একটা বন দেখতে পেলেন, বনটা দেখে ওনার অনেক ভালো লেগেছে এবং সেই ভালো লাগা থেকে তিনি বনটা অনেক সুন্দর মানে খুব গভীরভাবে অবলোকন করছেন। করতে করতে এক পর্যায়ে ওনার মনে হলো আমি যেখানে থেমেছি আমার ছোট হর্সটা হয়তো ভাবছে এখানে কি অদ্ভুত বিষয় গো, কবি এখানে থামলেন কেন। তো এই সময় উনি শুনতে পেলেন যে ইয়েটার কি বলে হর্সটা একটা ছোট্ট করে বেল বাজালো তখন, এবং কবি বুঝতে পারলেন যে কবি হয়তো বা হর্সটা বলতে চাচ্ছে যে আমার কি কোনো ভুল হয়েছে। এই সময় তিনি আরও একটা শব্দ শুনলেন যে শোঁ করে বাতাস যাচ্ছে, সন্ধ্যাবেলা যেটা যথারীতি প্রকৃতির নিয়ম সেভাবে বাতাস যাচ্ছে। এই সময় ওনার একটু চেতনা আসলো। এখন উনি ভাবলেন যে আমার তো এইখানে নিমগ্ন হয়ে থাকতে চলবে না, আমাকে কী করতে হবে, অনেক দূর পথ পাড়ি দিয়ে আমার গন্তব্যে যে পৌঁছতে হবে ঘুমানোর আগে, তাই না। তো এই ছিল আমাদের সারফেস মিনিং। তো এটা হলো সামারির জন্য যে মিনিংটা দরকার সেটা আমরা জানলাম। পরবর্তী ক্লাসে আমরা যে বললাম যে লেয়ারে বেদ করতে হবে, লেয়ারগুলো ফাইন্ড আউট করতে হবে, ওই কাজটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ওকে বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকো এবং আমার পরবর্তী ক্লাসটা দেখতে থাকো। ইন্নালিল্লাহ, এতক্ষণ আমি কী করলাম, ক্লাসটা কি আমার হয়নি। স্বাধীন, তুমি এখানে এসে কাশি দাও কেন?